এমন একটা পজিশনে আছে যেখানে ট্যুরিজমটা অনেক বেশি, এখন বলা যায় যে এটা অনেক বেশি ব্যাংকেবল একটা অ্যাক্টিভিটিস। এই এখন বাংলাদেশ সম্পর্কে মানুষ আগ্রহ অনেক বেড়ে গেছে। আমরা বাঙালিরাও এখন অনেক বেশি ঘোরাফেরা করি। আগে যেখানে ঘোরাফেরা বলতে আমরা বুঝতাম যে নানার বাড়ি দাদার বাড়ি যাওয়া, এখন কিন্তু আর সেটা হয় না। এখন 3 দিনের ছুটি হলে কোনো রিসোর্ট, কোথাও কোনো অ্যাকোমোডেশন পাওয়া যায় না। আমরা এই ডিসেম্বরের 31 তারিখ থেকে জানুয়ারি 9 তারিখ পর্যন্ত একটা প্রোগ্রামের জন্য কক্সবাজারে কিছু হোটেল সার্চ করেছিলাম, কোথাও কোনো হোটেল ফাঁকা নাই। শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রাম পেছাতে হলো, কারণ হচ্ছে যে স্কুল ছুটি, অনেকেরই ইয়ার এন্ডে অনেক ঘুরতে যায়, সব মিলিয়ে কক্সবাজার একদম অকুপাইড। শুধু কক্সবাজার না, আমি একটা উদাহরণ দিলাম, যে কোনো ছুটিতে আপনারা যেখানেই খোঁজ করবেন দেখবেন যে সব রিসোর্ট অকুপাইড হয়ে গেছে। তার কারণ কি? কারণ এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের আর্থিক ক্ষমতা বেড়েছে, সে কারণে মানুষ ট্যুরিজমটাকে এখন অনেক বেশি পছন্দ করে। ইভেন আগে কোনোদিন শুনি নাই আমরা যে ঈদে কেউ রিসোর্টে থাকতে যায়। ঈদ মানে তো আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করা, কিন্তু এখন মানুষ ঈদেও রিসোর্টে যেয়ে থাকে। তো রিসোর্টে থাকে কেন? মনে করে যে সময় তো পাওয়া যায় না, আচ্ছা ঠিক আছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, ফ্যামিলির সাথে থাকলাম, ভাই বোনরা মিলে গেলাম। তো এখন আমরা যত বেশি হসপিটালিটিতে আমরা ভালো হব, তত বেশি ট্যুরিজমটা প্রমোট হবে। আমরা কেন থাইল্যান্ড কিংবা নেপাল এগুলোতে যেতে চাই? থাইল্যান্ডের প্রতিটা মানুষ ট্যুরিস্ট ফ্রেন্ডলি। আমরা থাইল্যান্ড সম্পর্কে অনেক গল্প শুনি, অনেক কিছু শুনি, কিন্তু ট্যুরিস্টদের সাথে তাদের কোনো সমস্যা নেই। নেপালে এত আন্দোলন, এত কিছু হলো, ট্যুরিস্টরা কিন্তু কেউ হ্যাম্পার হয় নাই, ট্যুরিস্টদেরকে তারা সেভাবে সেফটি দিয়েছে। কারণ ট্যুরিস্ট এখন পৃথিবীর অনেকগুলো দেশেরই জিডিপি বড় একটা অংশ আসে ট্যুরিজম থেকে, আর বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি। আমরা যদি শ্রীলঙ্কা কিংবা নেপাল, থাইল্যান্ডের দিকে তাকাই, তাহলে তাদের জিডিপির যে প্রায় 41%, 30-40% জিডিপি আসে হলো ট্যুরিজম থেকে। বাংলাদেশে কিন্তু আর কোনো ইন্ডাস্ট্রি বা বাংলাদেশের ইন্ডাস্ট্রির কান্ট্রি হওয়ার কোনো সুযোগ নেই। আর গার্মেন্টসটা আমাদের এখন আস্তে আস্তে ডিক্লাইন করছে, অনেক ধরনের শক্ত আলো, প্লাস এটা স্যাচুরেটেড পয়েন্টে চলে গেছে। কিন্তু যদি ট্যুরিজমটাকে আমরা প্রমোট করতে পারি, আমরা যদি ইনবাউন্ড ট্যুরিজমটাকে বাড়াতে পারি, বিদেশি ট্যুরিস্ট যদি বাংলাদেশে আনতে পারি, তাহলে আমাদের অপার সম্ভাবনা আছে ট্যুরিজমটা নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায়। তো সেই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের আসলে হসপিটালিটিটা আমরা অনেক বেশি ভালো হতে হবে, আর ট্রেনিং নিতে হবে। হসপিটাল ডিপার্টমেন্টের ট্রেনিংটা এত এটা একটা গ্লোবাল ট্রেনিং, বাংলাদেশেও যা পড়ায় বিদেশেও তাই পড়ায়। বাংলাদেশে একজন হাউসকিপার কিংবা একজন ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্টে যে পড়াশোনা করে, কিংবা যে টিকিটিং করছে, কিংবা যে ফুড অ্যান্ড বেভারেজের ট্রেনিং নিচ্ছে, সে কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে একই কাজ করতে পারে। কিন্তু একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ার কিন্তু সেটা করতে পারে না। বা আমি যে বলছি আমি সরকারি যুগ্ম সচিব, আমি কিন্তু বিদেশে গিয়ে আমার কিন্তু কোনো চাকরি নেই, কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্টে যারা একবার ট্রেনিং নিচ্ছে বা সার্টিফিকেট নিচ্ছে, তারা কিন্তু পৃথিবীর যে কোনো জায়গাতে একই চাকরি করার সুযোগ আছে। আমরা মালদ্বীপ কিংবা শ্রীলঙ্কার উদাহরণ বারবার দিচ্ছি এই জন্যই যে সেখানে আমাদের অনেক বাঙালি শ্রমিক আছে, তারা এখান থেকে যাচ্ছে কিন্তু এই ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করার জন্য, হোটেলে কিংবা বেশিরভাগই হোটেলে কাজ করছে, কনস্ট্রাকশনে কম। মালদ্বীপের যদি বলি বা শ্রীলঙ্কা যদি বলি, তারা ট্যুরিজম ডিপার্টমেন্টে কাজ করছে। কিন্তু বাংলাদেশ থেকে যারা যাচ্ছে বা ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা থেকে যারা আসতেছে, মালদ্বীপের উদাহরণ যদি বলি, দেখা যাচ্ছে যে তাদের চাইতে আমাদের কর্মীরা বেতন কম পাচ্ছে। তার পেছনে দুটা কারণ, একটা হচ্ছে তাদের ট্রেনিং নেই, সার্টিফিকেট নেই, আর দ্বিতীয় হচ্ছে তারা ইংরেজি জানে না। তো এই দুটাকে যদি আমরা স্কিল করতে পারি, তাহলে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার কর্মীদের চাইতেও আমরা ভালো বেতন পাবো, এই জন্য যে আমাদের বিহেভিয়ার তাদের চাইতে ভালো। কারণ ইন্ডিয়ানদের বা শ্রীলঙ্কার যে ইয়েরা আসে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে তারা যেহেতু স্কিল, সেহেতু তাদের মধ্যে বার্গেনিং পাওয়ারটা বেশি, তারা যা দিচ্ছে তাতে কাজ করছে না। কিন্তু বাঙালিরা যারা যাচ্ছে,
তারা যে বেতনই পাচ্ছে তাতেই তারা সেখানে কাজ করতে রাজি হয়ে যাচ্ছে এবং খুব সাবমিসিভ থাকছে। যে কোনো বাঙালি শ্রমিকদের ডিমান্ডটা অনেক বেশি, সেটা মিডল ইস্টে হোক বা যদি মালয়েশিয়া বলি বা মালদ্বীপ বলি সেখানে। তো সেজন্য আমাদেরকে ট্রেনিংটা খুব দরকার। তো আমি যা আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের ছেলেমেয়ে যারা আছে বা আপনাদের স্টাফ যারা আছে সবাইকে সার্টিফাইড ট্রেনিংটা করা। সেটা ঢাকাতে যে আমাদের দুটো ইনস্টিটিউট আছে সেখানেও করাতে পারেন, অথবা অনেক প্রাইভেট ইয়েতেও করাচ্ছে এই ধরনের সার্টিফাইড ট্রেনিংটা। সুবিধা হচ্ছে যে বাংলাদেশেও যে কোনো হোটেল রেস্টুরেন্টে আপনারা মানে বার্গেন করে বেতনটা নিতে পারবেন, আর বিদেশে নিতে পারবেনই। আর এখন আমাদের কালচারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা মনে করতাম যে হোটেল রেস্টুরেন্টে কাজ করাটা কিংবা এরকম অ্যামিউজমেন্ট পার্কে কাজ করাটা এক ধরনের সোশ্যাল ট্যাবু ছিল, স্ট্যাটাস নিয়ে চিন্তা করতাম। কিন্তু এখন সেই সোশ্যাল ট্যাবুটা আমাদের ভেঙে গেছে। আমরা যদি বিদেশে যাই দেখা যাচ্ছে যে 18 বছর পার হওয়ার পর ছেলেমেয়ের প্রত্যেক ছেলেমেয়ে কাজ করে তাদের পড়াশোনাটা চালাচ্ছে। তারা কোথায় কাজ করছে? তারা কি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছে? তাদের তো হেভি ইন্ডাস্ট্রিতে নিবে না। বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু হোটেল রেস্টুরেন্টে কাজ করছে। এটা নিয়ে তাদের কোনো মানে বাবা মা কত বড় লোক, যেমন আমরা যদি বলি যে ওবামা প্রেসিডেন্ট, তার মেয়েও রেস্টুরেন্টে কাজ করতে গেছে। তার মানে এটা তারা ছোটো থেকেই মানে এই ইয়েটা নিয়ে বড় হয়েছে যে আমার পড়াশোনা 18 বছর হলে পরে আমাকে আমার রোজগারটা করতে হবে এবং আমাদের সেইভাবে পড়াশোনাটা চালাতে হবে। তো আমি কথাগুলো এই জন্য বলছি যে আমরা মনে করি যে হয়তো হোটেলে কাজ করব, অ্যামিউজমেন্ট পার্কে কাজ করব, কিংবা এই যে হাউসকিপিংয়ে কাজ করব, এটাতে এক ধরনের নিজের কাছে একটা হীনমন্যতায় ভুগি। কিন্তু এখন আসলে এটা হীনমন্যতায় ভোগার কিছুই নেই। আমরা বিশ্বের সাথে যদি তাল মিলে চলতে চাই বা বিশ্বের দিকে যদি তাকাই, আমরা দেখব যে তাদের ছেলেমেয়েরা কিন্তু এটা নিয়ে ভাবেই না। তাহলে আমরা কেন ভাবব? আমরা যে কাজে আমাদের শ্রমের বিনিময়ে আমরা জীবিকা নির্বাহ করতে পারবো সেটাই আমাদের স্ট্যান্ডার্ড। আরও যদি বলতে চাই যে ট্যুরিজম নিয়ে আসলে কী করা যায়। আপনাদের যাদের অ্যামিউজমেন্ট পার্ক আছে কিংবা হোটেল আছে কিংবা এই ধরনের ব্যবসা আছে, প্রত্যেকেই গাইডের চিন্তা করেন। কারণ ট্যুর গাইডরাও এখন সব জায়গাতেই অনেক বেশি একটা লোভনীয় একটা কাজ করছে। এবং ট্যুর গাইডদের মাধ্যমে কিন্তু ট্যুরিস্ট স্পটগুলো আসলে ওরাই একটা ট্যুরিস্ট স্পটের অ্যাম্বাসেডর। তারা যেভাবে দেখায় আমরা সেভাবে দেখি। আমার একবার আমরা মালয়েশিয়াতে ওরাং ওটাং দেখাতে নিয়ে গেছে। ওরাং ওটাং সম্পর্কে ধারণা আছে? এটা একটা বানরের মতো, জাস্ট একটা বানরের অন্য একটা প্রজাতি। তো আমাদেরকে দেখাতে নিয়ে যাবে ওরাং ওটাং। আমরা তো মানে আমাদেরকে এমনভাবে বলা শুরু করলো সেই ট্যুর গাইড, মনে হলো যে না জানি ওরাং ওটাং কী জিনিস। মানে ওই ওরাং ওটাং না দেখলে মালয়েশিয়া ভিজিটে আমাদের বৃথা। সে প্রায় 1.5 ঘন্টা দেড় ঘন্টা দূরে মানে পথ আর কি। 1.5 ঘন্টায় সে এই এক ওরাং ওটাং নিয়ে গল্প করেই গেল। গাড়ি ভর্তি প্রায় 45 জন ছিলাম আমরা। প্রত্যেকেই তার চোখে আমরা ওরাং ওটাং দেখতে দেখতে একেবারে মুগ্ধ হয়ে গেছে আর কি। এবং আরেকটা সে যে কাজ করলো, যেতে যেতে তার যতগুলো টুরিস্ট স্পটগুলো ছিল সেগুলো সে একটু একটু করে নামালো। আর এই নামানোতে কী হলো, আমরা প্রত্যেকে কিন্তু নেমে কেউ একটু চা খেলাম, কেউ একটু পানি কিনলাম, কেউ এমনিতেই হয়তো সুভিনির যেগুলো আছে যারা যে মানে ছোটো ছোটো জিনিস বানায় সেগুলো কিনলাম। মানে মোটামুটি আটটা মতো স্পট সে ব্যবসা করে ফেললো। প্রত্যেকটা স্পটে আমরা নামালো এবং আমরা সেখানে নেমে এগুলো হচ্ছে আইডিয়া। তারপর যখন ওরাং ওটাং দেখতে গেলাম, কিছুই না, একটা ওরাং ওটাং একটা বানরের মতো একটা এটা আমরা চিড়িয়াখানায় গেলেও দেখতে পাই। কিন্তু এটাকে তারা এমনভাবে ক্যাপিটালাইজ করেছে, এমনভাবে এটাকে শোকেসিং করেছে যে এটা নিয়েও তারা ব্যবসা করছে। সে উপর থেকে নামলো, আমাদের দৃষ্টিসীমানা তো আসে নাই। একটা লম্বা ওই যে পাম ট্রিগুলো, যে পাম ট্রি তো অনেক লম্বা, সেই লম্বা একটা গাছের উপরে তারের উপর ঝুলে থাকলো। এটাই নাকি দেখার জন্য নিয়ে গেছে। তো দেখে